1914 29 সেপ্টেম্বরও ছিল দুর্গাপুজোর দিন। 2025 29 সেপ্টেম্বরও আরও এক দুর্গাপুজো। সেদিনও কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল ছিল আলোর রোশনাইতে মোড়া। এবারও সেই একই দৃশ্য। মাঝে কেটে গিয়েছে অবশ্য 111টা বছর, আর এই বয়সের ভারেই কালের নিয়মে চাপা পড়ে গিয়েছে ভারতবর্ষের এক পৈশাচিক গণহত্যার ইতিহাস। এই গণহত্যা জেনোসাইডের থেকে কোনো অংশে কম কিছু ছিল না। কথা বলছি দক্ষিণ 24 পরগনার বজবজের কোমাগাটামারুর ইতিহাস নিয়ে। ব্রিটিশ শাসিত ভারতের বহু ইতিহাস আমরা ছোট থেকেই মুখে মুখে যেমন শুনেছি, তেমনি একাধিক বইতে জলজল করতেও দেখেছি। তাতে প্রতিটি বিষয়কেই সামান্য ছুঁয়ে গেছে, কারণ আমরা ছোট থেকে যে ইতিহাস জেনে আসছি তাতে আজও রয়ে গিয়েছে পাশ্চাত্য প্রভাব। কিন্তু এই দেশের মাটিতে এমন অনেক ইতিহাস আছে যা কখনো রাজনৈতিক কারণে তো কখনো স্বার্থের জালে জড়িয়ে চাপা পড়ে গিয়েছে। ঠিক যেমন 1914 সালের এই কোমাগাটামারুর ইতিহাস। আমরা জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ পুলিশের নারকীয় হত্যালীলার কথা জেনেছি ইতিহাস বইয়ের মাধ্যমে। সেই ইতিহাস পড়ে আজও আমাদের গা শিউরে ওঠে। কিন্তু জানেন কি, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে 1914 সালে বাংলার বুকে ব্রিটিশ পুলিশের হাতে ঘটে গিয়েছিল আরো এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। কাকতালীয়ভাবে এখানেও মৃত্যুবরণ করতে হয় 16 জন শিখ নাগরিককে। মোট মৃত্যুর সংখ্যা 22। এই ঘটনার নেপথ্যে ছিল একটি জাহাজ ও তার যাত্রীরা। কোমাগাটামারু নামে জাপানের এই চার্টার জাহাজটি এসে ভিড়েছিল বজবজের গঙ্গার ঘাটে। সেখানে গুরদীপ সিং এর নেতৃত্বে জাহাজে থাকা শিখদের একটি দলের সঙ্গে বিবাদ শুরু হয় ব্রিটিশ পুলিশের, আর তারপরই নির্বিচারে গুলি চলে বজবজ রেল স্টেশন এলাকায়। বুলেটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন একের পর এক শিখ নাগরিক। বিজয়া দশমীর সন্ধ্যায় রচিত হয় এক নারকীয় হত্যালীলা। জানা যায় সেদিনের সেই পুলিশি অভিযানের মুখে পড়েছিলেন বিপ্লবী ভগৎ সিং এর ভাই জগৎ সিং থিন্ডো। যে জালিয়ানওয়ালাবাগের যে ঘটনা, সেটা যেরকম ভাবে যতটা প্রচারের আলোতে এসেছে, যতটা ভয়ঙ্কর রূপ সেখানে দেখানো হয়েছে, এই ঘটনাটা তো অনেক ক্ষেত্রে জালিয়ানওয়ালাবাগের থেকেও অনেকাংশে আরো নৃশংসতা সেখানে লক্ষ্য করা গেছে। তাহলে সেই সময় কি এর পেছনে কোনো রাজনৈতিক কারণ ছিল বলা যায়, যেটা কিনা চেপে দেওয়া হয়েছে? হতে পারে, এরকম একটা আছে বলে আশঙ্কা অনেক ঐতিহাসিকরা করেছেন যে এই ঘটনাটা সেইভাবে প্রচারে, যদিও সেই সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘটনাটা এসেছেন এবং স্বয়ং রবীন্দ্রনাথ এটা প্রতিবাদ করেছিলেন। সেই সময় রবীন্দ্রনাথ তার 1913 সালে নোবেল পাওয়ার পর যখন উনি বিভিন্ন জায়গাতে আমন্ত্রিত হচ্ছেন, কানাডা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় আমন্ত্রণ ওর কাছে আসে, তিনি প্রত্যাখ্যান করেছিলেন যে কানাডায় আমি যাব না। কানাডা সরকারের যখন এইরকম একটা নৃশংস ঘটনা ঘটিয়েছে, কোমাগাটামারুর ঘটনা, এবং সেই কোমাগাটামারুর ঘটনার কারণে তারা ক্ষমা প্রার্থনাও করেননি। তার প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ কানাডা সফর প্রত্যাখ্যান করেছিলেন। এইরকম কিছু টুকরো টুকরো ঘটনা আছে, কিন্তু সেই অর্থে ইতিহাসে সেটা আলোকিত নয়। সেই সময় কিন্তু প্রচারের আলোয় ছিল। পরবর্তীকালে আসলে ইতিহাস হয় কি, আমাদের দেশে লিখিত ইতিহাস যেটুকু পাঠ্যপুস্তকে আসে আমরা জানি সেটাই বোধহয় ইতিহাস। আর পাঠ্যপুস্তকের বাইরে যে অসংখ্য ইতিহাস পড়ে আছে যেটা আলোকিত হয় না, আমাদের কাছে সেই ইতিহাসটা ঠিক সেইভাবে প্রচারের আলোয় থাকে না। সেই কারণেই এটা অনেকটাই অবহেলিত এই ঘটনাটা। বজবজ থেকে 6-7 কিলোমিটার দূরে গুরদীপ সিং এর নেতৃত্বে শিখ দলটির সঙ্গে বাংলার মুখ্য সচিব, সশস্ত্র পুলিশ বাহিনী সহ এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য স্যার উইলিয়াম ডিউকের মুখোমুখি দেখা হয়। শুরু হয় গুরদীপ ডিউকের কথোপকথন। প্রশ্ন আসে, কোথায় যাচ্ছ তোমরা? আমরা কলকাতায় যাচ্ছি। কলকাতায় তোমাদের কি কাজ? প্রথমে গুরুদুয়ারায় গ্রন্থ সাহেব জমা রাখবো, তারপর আমাদের অভিযোগ জানানোর জন্য গভর্নরের সাক্ষাৎ প্রার্থনা করব। গভর্নর আমাকেই তো তোমাদের সঙ্গে কথা বলতে পাঠিয়েছিলেন। ঘটনা প্রবাহ বলছে শাসক সেদিন কথা রাখেনি, উল্টে গুরদীপের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এই জনস্টনের বই দ্য ভয়েজ অব দ্য কোমাগাটামারু, দ্য শিখ চ্যালেঞ্জ অন কানাডাস কালার বারের বয়ান অনুযায়ী সেই গুলিবর্ষণের পর সব শান্ত হয়ে গেল। কানাডিয়ান মিউজিয়াম ফর হিউম্যান রাইটস এর তথ্য জানাচ্ছে এই সংঘর্ষে মোট 22 জনের প্রাণহানি হয়েছিল। মৃতদের মধ্যে 16 জন যাত্রী ছিলেন, বাকিরা ছিলেন স্থানীয় বাসিন্দা। এবারে এই কোমাগাটামারু এই ঘটনা হওয়ার পিছনে দ্বিতীয় যে ঘটনাটাই বলতেই হয় আর কি, সেই সময় হংকং এবং সিঙ্গাপুর এ দুটোই ছিল কিন্তু ব্রিটিশের আরো একটা উপনিবেশ, ভারতবর্ষের মতোই। সেই ব্রিটিশের উপনিবেশে আরো একজন পাঞ্জাবি ভারতীয়
তিনি পাঞ্জাব প্রদেশের শিখ সম্প্রদায়ের মানুষ। বাবা, তার নাম ছিলেন বাবা গুরদীপ সিং। গুরদীপ সিং ছিলেন ওই হংকং আর সিঙ্গাপুরে একজন সম্পন্ন ব্যবসায়ী। ওখানে ব্যবসা বলতে মূলত তিনি করতেন ওই ঠিকাদারি ব্যবসা, মূলত ভারতবর্ষ থেকে মানে কর্মঠ শ্রমিকদের নিয়ে যেতেন, নিয়ে গিয়ে শ্রমিক সরবরাহ অর্থাৎ ওই লেবার, হ্যাঁ হ্যাঁ এখান থেকে কম পয়সায় শ্রমিকদের উনি নিয়ে যেতেন, সেই ঠিকাদারির কাজ করতেন। সেইটা করে বেশ যথেষ্ট বিত্তশালী মানুষ হয়েছিলেন। কিন্তু বিত্তশালী মানুষ হলেও তার দেশপ্রেমটা জাগ্রত ছিলই আর কি, চিরকালই ছিল। পরবর্তীকালে উনি হংকং সিঙ্গাপুরের পর আবার উনিও ব্রিটিশ কলম্বিয়াতে ঠিক এই ব্যবসা করতে চলে যান। সেখানেও গিয়ে দেখলেন যে এখানে প্রচুর সম্ভাবনা আছে, এখানে ম্যান পাওয়ার কম, আমি আমার দেশ থেকে আমার পাঞ্জাব প্রদেশের এই সমস্ত বেকার যুবকদের নিয়ে এসে এখানে আমি এই কাজে লাগাতে পারি। 1913 সালে তিনি যখন আবার ওই কানাডা থেকে ফিরে আসেন হংকংয়ে, হংকং সিঙ্গাপুরে প্রচুর মানুষজন ওনার সাথে যোগাযোগ করেন যে আপনি তো ওখানে এই কাজ করেন, তা আমরা ওখানে যেতে চাই। এবং তার মাথাতে এটাও ছিল, তার কয়েক বছর আগে 1908-এ ওই আইনটা হয়ে গেছে, কন্টিনিউয়াস জার্নি রেগুলেটিং অ্যাক্ট, সেই আইন অনুযায়ী এভাবে যাওয়াও যায় না। কিন্তু ওই আইনের বিরোধিতা করার জন্য উনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন। এবং যখন অনেক মানুষ বললেন যে আমরা ওখানে যেতে চাই, তখন গুরদীপ সিং সিদ্ধান্ত নিলেন যে এইটার সাথে আমি দুখানা আমার পারপাস সার্ভ করবে আমি যদি এইরকম একটা পদক্ষেপ নিই। এক হচ্ছে ব্রিটিশের এই যে আইন, সেই আইনের বিরোধিতা করা হবে, আর 2 নম্বর হচ্ছে যে এই ধরনের আমাদের ভারতীয় যত বেকার যুবকরা যারা রয়েছে, কারণ তাদের ওখানে গিয়ে একটা ব্যবস্থা হবে। কারণ তার মাথায় এটাই ছিল যে কানাডারও শাসক হচ্ছে ব্রিটিশ, তারাও তাদের উপনিবেশ, আমার ভারতবর্ষ ব্রিটিশ তাদের উপনিবেশ, এবং হংকং সিঙ্গাপুর সেখানেও যে সমস্ত ভারতীয়রা থাকে তাদেরও হচ্ছে মানে ওই ব্রিটিশেরই উপনিবেশ। ফলে এই 3 দেশের মধ্যে যাতায়াতের তো অবাধ হওয়া উচিত, এর মধ্যে কোনো রকম বাধা থাকা উচিত নয়। এই ধারণা থেকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি বেশ কিছু বেকার মানুষজনকে নিয়ে যাব, ওখানে নিয়ে গিয়ে জীবিকার সন্ধানে নিয়ে যাব। সেই সিদ্ধান্ত মতো উনি 1914 সালে মার্চ মাসে একটি জাহাজ চার্টার করলেন হংকংয়ে। তার উদ্দেশ্য হচ্ছে যে ওই হংকং সিঙ্গাপুর বা জাপান কিংবা চায়নাতে সেখানে প্রচুর ভারতীয় যারা যেতে চাইছে তাদের নিয়ে উনি কানাডায় নিয়ে যাবেন। উনি তখন শুরু করলেন টিকিট বিক্রি এবং মানুষজনকে তুললেন যারা ওখানে জীবিকান্বেষণে কানাডায় যেতে চান। প্রথমে উনি নিলেন হংকং থেকে, সিঙ্গাপুর থেকে, তারপরে সাংহাই মানে চীনে গেলেন, সাংহাই বন্দর থেকে কিছু মানুষ উঠলেন। সবাই কিন্তু ভারতীয়, এটা মনে রাখতে হবে, যারা উঠছেন সবাই ভারতীয়, এবং তারা বেশিরভাগই মানে সবাই প্রায় পাঞ্জাব প্রদেশের মানুষ। বেশিরভাগই হচ্ছে শিখ সম্প্রদায়ের, কিছু হিন্দু কিছু মুসলিম ছিলেন। তারপরে জাপানে গেলেন, জাপানে মোজি বন্দর থেকে এবং ইয়োকোহামা থেকে শেষ মানুষজনকে তুলে উনি যাত্রা শুরু করলেন 3রা মে মাসের 3 তারিখ 1914 সালে যাত্রা শুরু করলেন। এই জাহাজ গিয়ে ভ্যাঙ্কুভার পোর্টে, কানাডার ভ্যাঙ্কুভার পোর্টে গিয়ে পৌঁছলো হচ্ছে 23শে মে। কিন্তু তার মধ্যে যেটা ঘটে গেল, এই জাহাজ যখন চলছে এই পথিমধ্যে এখানে ভারতের ব্রিটিশ সরকার, হংকং সিঙ্গাপুরের ব্রিটিশ সরকার এবং কানাডার ব্রিটিশ সরকারের মধ্যে তাদের যা যোগাযোগ স্থাপিত হলো, সেখানে এই খবর পৌঁছলো যে এই যে জাহাজটি যাচ্ছে, এই জাহাজে রয়েছেন যারা, তারা হচ্ছে রাজনৈতিকভাবে অত্যন্ত বিপজ্জনক ফর ব্রিটিশ রুলার। তো ফলে এদের কোনোভাবেই ওই কানাডার মূল ভূখণ্ডে নামতে দেওয়া যাবে না, তাদের ফেরত পাঠানো উচিত। এবং তাদের কাছে যা মেসেজ গেল আর কি, যে এই জাহাজে যারা রয়েছেন তারা হচ্ছে গদর পার্টির সক্রিয় কর্মী, সক্রিয় সদস্য। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটা ছিল 1321 বঙ্গাব্দের 12ই আশ্বিন, অর্থাৎ 1914 সালের 29শে সেপ্টেম্বর। আগের দিনই দুর্গাপুজো শেষ হয়েছে। দশমীর পরে গঙ্গায় সবে নিরঞ্জন হচ্ছে দুর্গা মায়ের। আর এদিকে রেল লাইনের ওপর ফেলে রাখা রয়েছে শিখ সহ সংঘর্ষে মৃতদের নিথর দেহ। প্রথম বিশ্বযুদ্ধের গোড়ার দিক 1914 সাল।
কোমাগাটা মারু নামে একটি জাপানি জাহাজে ৩৭৬ জন ভারতীয় শিখ, হিন্দু ও মুসলিমরা মিলে যাত্রা করলো কানাডার উদ্দেশ্যে। ভারতে ইংরেজদের অত্যাচার এড়িয়ে বিদেশে ঠিকভাবে জীবনযাপন করতেই যাত্রা করেছিল ওই দল। কোমাগাটা মারু যাত্রা শুরু করেছিল তৎকালীন ব্রিটিশ শাসিত হংকং থেকে। সেখান থেকে চীন, জাপান হয়ে ভ্যাঙ্কুভার হয়ে কানাডায় পৌঁছায় ওই জাহাজ। কিন্তু কানাডায় তখন এক বিশেষ আইন বলবৎ হয়। সেই আইন অনুযায়ী ২৪ জন বাদে বাকি কারোরই ঠাঁই হয়নি কানাডায়। বাকি সবাইকেই ভারতে ফিরে আসতে হয়, চাপ দেওয়া হয় প্রবলভাবে। এই সময়ে তারা উত্তর আমেরিকায় ঢোকার কথা ভাবলে সে চেষ্টাও ব্যর্থ হয়। এরপর ফিরে এলে ওই জাহাজ বজবজ বন্দরে এসে দাঁড়ায়, কিন্তু তৎক্ষণাৎ শুরু হয় ব্রিটিশ পুলিশের বন্দুক দিয়ে দমন নীতি। অথচ ১৯১৪ সালের এপ্রিল মাসে সিঙ্গাপুরের ব্যবসায়ী পাঞ্জাবি গুরদিতের নেতৃত্বে জাপানি জাহাজ কোমাগাটা মারুতে চেপে কানাডার উদ্দেশ্যে পাড়ি দেওয়া ৩৭৬ জন ভারতীয় কোনো বিপ্লব করতে যাননি, সেখানে গিয়েছিলেন রুটি রুজির সন্ধানে। মে মাসে কানাডার ভ্যাঙ্কুভারে কোমাগাটা মারু নোঙর করলে সেখানকার অভিবাসন নীতির জন্য যাত্রীরা দেশে ঢুকতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করে ১৯১৪ সালের ২৯শে মে দ্য টাইমসের প্রকাশিত চিঠিতে অ্যানি বেসান্ত প্রশ্ন তোলেন, উপনিবেশেই তার ভূমিপুত্রদের প্রবেশাধিকার থাকবে না? এখন সে যদি সমস্ত উপনিবেশের দরজা বন্ধ করে দেয় তাহলে কি খুব দোষ দেওয়া যাবে? অন্যদিকে ২১শে মে দ্য সান সংবাদপত্রের প্রথম পাতার শিরোনাম বেরোলো, হিন্দু ইনভেডার্স নাও অন দ্য সিটি হারবার অন কোমাগাটা মারু। কোন সংবাদপত্রে আবার লেখা হলো পাইরেটস বা জলদস্যু। জাহাজটি সিঙ্গাপুর থেকে রওনা হওয়ার পরই ইংল্যান্ড, হংকং, ভারত ও কানাডায় ব্রিটিশ সরকারের তরফে খবর হয়ে যায় তাতে থাকা যাত্রীরা গদর পার্টির সক্রিয় সদস্য। সেই সময় ভারতের মাটিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এই গদর পার্টি বড় ধরনের আক্রমণ হানার চেষ্টা করছে। আর এই পার্টির সদস্যরা ছিল মূলত শিখ সম্প্রদায়ের মানুষ। তাদের অনেকেই ইংল্যান্ড ও কানাডাতে বসবাস করতেন। তাই কানাডা সরকার ঠিক করে কোনোভাবেই সেখানকার যাত্রীদের ব্রিটিশ কলম্বিয়ায় নামতে দেওয়া হবে না। হাল না ছেড়ে গুরদিতরা সেখানকার আদালতে মামলা লড়লেন, তবে হেরে গেলেন। ২ মাস পরে স্বপ্নভঙ্গের যন্ত্রণা, ক্লান্তি ও ক্ষুধায় জর্জরিত যাত্রীদের নিয়ে কোমাগাটা মারু ভারতের উদ্দেশ্যে রওনা দিল। অবশ্য এখানেও তারা তখন অবাঞ্ছিত অতিথি, কারণ একবার ভিটে মাটি ছেড়ে চলে যাওয়া ছিন্নমূলদের কবেই বা নিজস্ব ভূখণ্ড ফিরিয়েছে, যার ফল বজবজে গুরদিতদের ওপর পুলিশের গুলিবর্ষণ। চার্জশিটে উল্টে তাদেরকেই দোষী সাব্যস্ত করে লেখা হয়, বিনা প্ররোচনায় যাত্রীরাই প্রথমে গুলি চালিয়েছিল পুলিশের ওপর। ঘটনার দায় গুরদিতদের ওপরেই চাপিয়ে দেওয়া হয়েছিল সেই সময়। তথ্য বলে সেদিন সেখানে প্রায় ৪৭৭ রাউন্ড গুলি চলেছিল। সরকারি খাতায় ২২ জনের মৃত্যুর কথা লেখা থাকলেও বেসরকারিভাবে সেখানে ৫০ জন শহীদ হয়েছিলেন বলে জানা যায়। স্থানীয় ইতিহাস গবেষক গণেশ ঘোষের লেখায়, এই নারকীয় ঘটনার পরের দিন খুব ভোরে মিউনিসিপ্যালিটির মোষবাহী গাড়িতে মৃতদেহগুলি চাপিয়ে বজবজ কালীবাড়ি শ্মশানে নিয়ে গিয়ে তাতে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। যখন এরা নাম গান সহকারে যখন পায়ে হেঁটে চলেছেন ওই গুরুদুয়ারাতে গ্রন্থ সাহেব রাখতে যাচ্ছেন, এর মধ্যে কয়েকজন ওই জাহাজের যাত্রী, তারা তো পরিশ্রান্ত ছিল, ওই মাসের পর মাস জাহাজে চড়েছেন, এই রকম অবস্থায় আছেন, মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে প্রায় ৬০ জনের মতো মানুষ যারা সিদ্ধান্ত নিলেন যে আমরা ঠিক আছে এখনই এই ট্রেনে চড়ে ফিরে যেতে রাজি আছি। তো ফলে তারা ট্রেনে চেপে বসলেন, সেই ট্রেন ছেড়ে চলে গেল। এরা যখন গুরুদুয়ারায় যাওয়ার পথ শুরু করেছেন রাস্তায় হেঁটে, সেই সময় ফোর্ট উইলিয়াম থেকে আরও কিছু আর্মি, ব্রিটিশের আর্মি এবং পুলিশ পাঠিয়ে দেওয়া হয়। যাও, যেহেতু এটা দূরত্ব তো এমন কিছু বেশি নয়, মাত্র ২০ কিলোমিটারের মতো দূরত্ব এখান থেকে। তা ফোর্ট উইলিয়াম থেকে যখন আর্মিরা যখন আসছে, রাস্তার মাঝখানে এদের সাথে দেখা, এরা নামগান সহকারে পায়ে হেঁটে চলেছে। তাদের আবার তাড়া করেন, সেই ব্রিটিশের আর্মি তাড়া করেন, তাড়া করে তারা দৌড়ে চলে এসে এই রেল স্টেশনের এখানে চলে আসেন। এসে দেখছেন সেই রেল পুরনো ট্রেন কিন্তু ছেড়ে চলে গেছে ওই ৬০ জন মাত্র যাত্রীকে নিয়ে। ইতিমধ্যেই বিকেল হয়ে আসছে। সেই সময় মানে ২৯শে সেপ্টেম্বর দিনটা ছিল, একটু বলে রাখা ভালো, ১৯১৪ সালে ২৯শে সেপ্টেম্বর ছিল দুর্গাপুজোর দশমীর দিন। এবারে ওই ঘাটে মানে যেখানে মানে ঘটনাটা ঘটে আর কি, ওই রেল স্টেশনের পাশেই যে যেটি মানে যেখানে জাহাজকে নোঙর করা হয়েছে, সেখানে
ওই আশপাশে যত বিত্তশালী মানুষজন, সম্ভ্রান্ত পরিবারে যে সমস্ত দুর্গাপুজো হতো, দুর্গাপুজোর হচ্ছে প্রতিমা বিসর্জনের দিন। তখন রীতি ছিল তো, আজকে এখনকার মতো তো রাত্রে প্রতিমা বিসর্জন হতো না, দিনের আলো থাকতেই প্রতিমা বিসর্জন হতো। সকাল থেকে ব্রিটিশের পুলিশ কিন্তু এলাকার দখল নিয়ে নিয়েছে। সকাল থেকে ঘোষণা করে দেওয়া হলো যে সমস্ত বিত্তশালী পরিবারে দুর্গাপুজো হতো, যে তোমাদের প্রতিমা বিসর্জনের কাজ বেলা 11টার মধ্যে সেরে পুরো এলাকা ফাঁকা করে দেবে, রাস্তাঘাটে কোনো মানুষজন থাকবে না। সেই প্রস্তুতি নিয়ে যখন চলেছিল, সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা। এবারে এর মধ্যে এসে যখন ওদের তাড়া করলেন ব্রিটিশের সেনাবাহিনী, এরা যখন ফিরে এসে এই পুরনো রেল স্টেশন চত্বরে যখন বসে আছেন, একেবারে হতাশ, বিধ্বস্ত। কারণ তাদের লটবহর সঙ্গী আছে, সঙ্গে শিশু আছে, নারী আছে, সন্ধে হয়ে আসছে, তার জাহাজের দখল নিয়ে নিয়েছে ব্রিটিশের পুলিশ এবং ব্রিটিশের আর্মি, রেল ট্রেনটা ছেড়ে চলে গেছে এমন একটা মানে বিদেশ বেবই অপরিচিত জায়গায়, যেখানে কাউকে চেনে না, কোনো পরিজন নেই, সন্ধে হয়ে আসছে, তারা কি করবে বুঝতে পারছে না। এরকম একটা অবস্থায় ব্রিটিশের পুলিশ, ব্রিটিশের আর্মি যখন এসে তাদের সাথে একটা বাদানুবাদ শুরু হয়, সেই বাদানুবাদের মধ্যে দিয়ে ধস্তাধস্তি শুরু হয়। তারপর দেখা গেল হঠাৎ করে ওভারব্রিজের ওপর থেকে নির্বিচারে গুলি চালানো শুরু করলেন, যে ঘটনা একমাত্র জালিয়ানওয়ালাবাগের ঘটনার সাথেই তুলনীয়। এদিকে ওই জাহাজের বাকি যাত্রীরা কোনোভাবে এদিকে ওদিকে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন সেদিন। এই ঘটনার কিছুদিন আগেই অনুশীলন সমিতি ভেঙে তৈরি হয়েছিল আরো এক বিপ্লবী গুপ্ত সমিতি যুগান্তর। কোমাগাটা মারুর পলাতক যাত্রীদের প্রথমে আত্মগোপন করতে ও পরে পাঞ্জাবে পালিয়ে যেতে সেই সময় সাহায্য করেছিলেন এই যুগান্তর সমিতির সদস্যরাই। যদিও পরবর্তী সময়ে কলকাতা সহ একাধিক জেলা থেকে কোমাগাটা মারুর বহু যাত্রীকেই গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ, কিন্তু তার মাঝেই গুরদিত সিং সেখান থেকে ধুতি পাঞ্জাবি পরে বাঙালি সেজে গা ঢাকা দিয়েছিলেন, কারণ তার সঙ্গে থাকা সদস্যরা চেয়েছিলেন তাকে বাঁচিয়ে রাখতে, যাতে তিনি দেশের মানুষের কাছে এই কোমাগাটা মারুর সত্যি ঘটনা নিয়ে আসতে পারেন। যদিও পরে গান্ধীজির নির্দেশে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন গুরদিত সিং। 5 বছর জেল খাটার পর তিনি বেরিয়ে এসে একটি বই লেখেন, দ্য ভয়েস অফ কোমাগাটা মারু। এই বই আজ ভয়ঙ্কর এই ঘটনার একমাত্র প্রামাণ্য দলিল। 1952 সালে বজবজে এই ঘটনাস্থলেই তৈরি হয়েছিল একটি স্মৃতিসৌধ। উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আজও নিয়ম করে শিখ সম্প্রদায়ের মানুষ এই স্মৃতিসৌধের সামনে এসে 29শে সেপ্টেম্বর প্রার্থনা করেন। কিন্তু স্মৃতিসৌধ থাকলেও সেদিনের সেই নারকীয় জেনোসাইডের ইতিহাস ক্রমেই চলে গিয়েছে বিস্মৃতির অন্তরালে। 1914 সালের 29শে সেপ্টেম্বর ছিল পুজোর শেষ দিন। 2025 সালের 29শে সেপ্টেম্বর আরো একটা মহাপুজোর সূচনা। পৃথিবীর বুকে এখনো এক দেশ অপর দেশের ওপর হামলা করছে, নির্বিচারে চলছে মানুষ নিধনের যজ্ঞ। কিন্তু আসুন না আমরা কোমাগাটা মারুর এই নারকীয় ইতিহাস সম্পর্কে জানতে জানতে এই প্রতিজ্ঞা নিই, আর যাতে পৃথিবীর বুকে একটি মানুষও নৃশংস হত্যালীলার বলি না হন। এই ধরনের ভিডিও আরো দেখতে সাবস্ক্রাইব করুন দি লেন্স অ্যান্ড স্পাইসেস চ্যানেলটি। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন। ভালো থাকুন।